সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। শিশু রামিসা হত্যার দায়ে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ডের রায় হয়েছে মাত্র 6 কার্যদিবসে। দ্রুততম বিচারকে মাইলফলক বলা হলেও প্রশ্ন উঠেছে, রায় কি আদৌ কার্যকর হবে? অতীত বলছে, বছর পার হলেও ফেনীর নুসরাত বা মাগুরার আসিয়ার মতো চাঞ্চল্যকর মামলার রায় আজও কার্যকর হয়নি। তবে আইনমন্ত্রীর আশা, আগামী 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। এদিকে সীমান্তে ভারতের পুশিনের চেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রামিসা হত্যার বিচার ও আইনের শাসন, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। অনুপ্রবেশ ঘিরে সীমান্তে উত্তেজনা, 3 দিন পর পঞ্চগড় থেকে 10 জনকে ফেরত। এবার নওগাঁয় শূন্য রেখায় 25 জন। সম্পর্ক পুনরুদ্ধারে পুশিন চেষ্টা বন্ধের আহ্বান ঢাকার। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। মস্কোতে খলিলুর ল্যাভরভ বৈঠক। বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা। এসএসসি পরীক্ষার ফল ঘোষণা 20 জুলাই। কারিকুলামে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া সংস্কৃতি সহ নতুন 4 বিষয়। জুলাই থেকে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণ শুরু। হামে আরও 8 শিশুর মৃত্যু। অ্যান্টিবডি তৈরি হতে লাগতে পারে 20 জুন। নোটিশের জবাব পাওয়ার পরই 8 দিনের বিষয় সিদ্ধান্ত। জনস্বার্থে কঠোর হতে পিছপা হবে না সরকার। ইউপি ও প্যানেল চেয়ারম্যানের ক্ষমতার দ্বন্দ্বের সংঘর্ষের রণক্ষেত্র হবিগঞ্জের বানিয়াচং। আহত 1/2 শতাধিক। টিয়ারশেল নিক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মনিপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে রামিসা হত্যার মামলা খুব দ্রুত সময় হয়েছে। গভর্নমেন্টের যে আশ্বাস দিয়েছিল যে খুব দ্রুত সময় হবে, তার চেয়ে অনেক কম সময় হয়েছে। কিন্তু আমরা দেখি যে এরকম পপুলিস্ট কিছু জাজমেন্ট আসে আপনার বিচারিক আদালত থেকে, কিন্তু আপনার হাইকোর্ট, আপিল বিভাগে সেগুলোর ডেথ রেফারেন্স, তারপর অন্যান্য বিষয় শেষ হতে, কার্যকর হতে আমরা খুব একটা দেখি না, যে কারণে মানুষের মনে সন্দেহটা থেকেই যায়। এই বিষয়টাগুলোকে কিভাবে আরও আইনি ধাপগুলো দ্রুত করা যায়, কি আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা জিনিস যে আসলে এইভাবে তো এই আইনটাও ছিল না। 6 কার্যদিবসের যে মামলাটা শেষ নিষ্পত্তি হলো, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আপনার মামিসিং গিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উনি বলেছিলেন ওনার বক্তব্যে যে আমরা 1 মাসের মধ্যে এই মামলা শেষ করব এবং আসামিদের অবশ্যই ফাঁসি হবে। তো এটা 302 ধারায় তো বোঝাই যায়, এবং তার সাথে তো রেপ আছে। তো এখন আপনার 1 মাস সময় লাগে নাই, সব মিলে 19 দিন লেগেছে। ঈদের বন্ধ ছিল, আর 6 কার্যদিবসে এটা নিষ্পত্তি হয়েছে প্রাথমিক। এখন আইনের যে মারপ্যাচ, আইনের যে ধারার যে অবস্থা, সেইখানে একটা আসামি তারও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, এবং সেইখানে সে অ্যাপিলেট ডিভিশনে যেতে পারে, রিভিউতে যেতে পারে। তো এই সুযোগগুলো দেওয়ার জন্য কিন্তু একটা সময় বাংলাদেশের যে সিস্টেম, যদি আইন চেঞ্জ করা যায় হয়তো, বা এইটা চিন্তা করে এসিডের মতো যে জায়গায়, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইনটা করে এসিডটা কিন্তু 0তে নিয়ে আসতে পেরেছিল। তো ঠিক সেই একই অবস্থায় আমরা মনে করি যে রেপটা যেভাবে বেড়ে গিয়েছে বাংলাদেশে, এবং এই যে রেপের পরে ছোট ছোট বাচ্চাদেরকে যে মেরে ফেলা, এটা তো এই জঘন্যতার কোনো আসলে কোনো রং হয় না, কোনো রকম কোনো ছাড় দেওয়ার কোনো অপশন নাই। তো কিন্তু এইটা যদি আমি মনে করি যে এর মধ্যে যদি আইনের যদি সংশোধনী আনে খুবই ভালো, যে কত তাড়াতাড়ি এটা হতে পারে। যদি তাড়াতাড়ি না হতে, আইনের সংশোধনী না আনলে আপনার এটা তো একটা সময় নিবে। এটাও আমরা জানি। যে কথাটা আপনি বলছিলেন যে ফেনী নুসরাত অথবা মাগুরার আসিয়ার বিচারটাও কিন্তু মোটামুটি তাড়াতাড়ি হয়েছিল, কিন্তু এখানে অ্যাপিলেটে গিয়ে তো এটা আটকে থাকলো। তো আমরা মনে করছি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ডিজায়ার করেছেন এটা,
এবং মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো কথা নির্বাচনের আগে বলেছিলেন তার ম্যাক্সিমামই উনি কিন্তু পূরণ করার লক্ষ্যে প্রাথমিক সব পদক্ষেপগুলো মিটিয়ে ফেলেছেন এবং সেকেন্ডারি কাজ চলছে অনেক কিছুর। এবং উনি ওনার যতটা বলেছিলেন ততটা করছেন, যা বলেন নাই সেটাও করছেন উনি পজিটিভলি। তো সেইখানে আমরা অনেক গর্বিত এই ব্যাপারটা নিয়ে। আমরা আশা করছি যে এটাও আমরা খুব তাড়াতাড়ি অন্তত পক্ষে রমিসার মৃত্যুদণ্ডের ব্যাপারটা স্পেশালি দেখা হবে এবং সেটাকে ধরেই কিন্তু আদালত পরবর্তী যে মামলাগুলো এগুলাও চলবে। আমরা বলবো না যে শুধু রমিসা একাই বিচার পাবে, অন্যরা দেরিতে বিচার পাবে, তা না, প্রত্যেকেই বিচার পাবে। অন্তত এই মামলার এই ব্র্যাকেটের মধ্যে যেটাই পড়বে একই বিচার পাবে। সেটা একটুখানি সময়ের ব্যাপার এবং আমরা বিশ্বাস করি যে এই সময়টা আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে। ধন্যবাদ। শিশির মনির ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে সরকার বলছে যে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করবে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে। এই যে প্রতিশ্রুতিটা কতখানি বাস্তবসম্মত, আমাদের বিচার ব্যবস্থা কি বলছে? একটা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে, বললেই তো আর কার্যকর হয়ে যাবে না। এটা নিম্ন আদালতে একটা রায় হয়েছে, আইনে বলা আছে এটা কনফার্ম হইতে হবে বাই দি হাইকোর্ট। তাহলে এটা হাইকোর্টে আসবে, হাইকোর্টে বিজিপিএসে পেপার বুক হবে, শুনানি হবে, একটা রায় হবে, পজিটিভ নেগেটিভ যাই হোক এটা সুপ্রিম কোর্টে যাবে। সেখানে ফাস্ট ট্র্যাক করে আপনি নিলেন, সেখানেও পক্ষে বিপক্ষে শুনানির সুযোগ দিতে হবে। তারপরে আবার রিভিউ আছে, রিভিউ হবে, তারপরে কার্যকরের প্রশ্ন। এই 3-4টা ধাপ তো এখানে বাকি আছে। এখন কেউ বলতে পারে এত ধাপের দরকার কি, এত কিছুর দরকার কি? তাহলে আমাদের দেশের আইনি সিস্টেম এটা ফলো না করলে তো তাহলে এটা আপনি জঙ্গলি সিস্টেম হয়ে যাবে, এটা তো সঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে একটু আদার সাইডেও দেখি। আমি হাইকোর্টে বহু মৃত্যুদণ্ডের কেস করেছি জীবনে, খন্দকার মাহবুব হোসেন স্যারের সঙ্গে। এখন প্রায় 1250 মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে। মোটামুটি ওল্ড মামলা যেটা, এটা আমি দেখলাম 2018 সালের। 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 6-7-8 বছর ব্যাকলগ আছে। এখন ঠিক আছে, রামিসা, আসিয়া কিংবা নুসরাত এগুলোকে আপনি ফাস্ট ট্র্যাক করলেন, তাহলে প্রশ্ন দাঁড়াবে বাকিদের কি হবে? বাকিরা তো এই প্রশ্ন করবে। অন্যান্যরা যারা 8 বছর 10 বছর থেকে তাদের স্বজনদের বিচারের জন্য অপেক্ষা করছে, তারাও তো এক্সপেক্ট করবে। আবার অনেকেই আছে মামলার সময় অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েও আসামি হয়ে যায়, তারাও তো অপেক্ষা করছে কিভাবে তারা খালাস পাবে, সেটাও তো দেখতে হবে। এই জন্য সিস্টেমেটিক পরিবর্তন না নিয়ে আসতে পারলে 1-2টা ক্ষেত্রে আপনি অনেক এক্সপেকটেশনের জন্ম দিবেন, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম অনেকের মধ্যে হতাশারও জন্ম দিবেন। তো এই জন্য আমরা যেটা বলছিলাম যে একটা সিস্টেমেটিক পরিবর্তনটা দরকার, সেটি ইম্পর্ট্যান্ট। এবং এই সরকার কিংবা বিপ্লব পরবর্তী সরকারের কাছে ওই রিফর্মটাই আমরা এক্সপেক্ট করি। যেমন ধরেন আমাদের আপিল বিভাগে এখন বিচারক আছেন 5 জন, মাননীয় প্রধান বিচারপতি সহ 5 জন। মামলার সংখ্যা যা আছে প্রতিজনের ভাগে 6440টার মতো মামলা পড়ে। আমার বিবেচনায় সপ্তাহে 7 দিন, শুক্র শনিবার সহ সকাল থেকে রাত 12টা পর্যন্ত যদি ওনারা কাজ করেন, কোনো দিনই এটা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট সত্য। এখন এটা কি করার? এখন আপিল বিভাগে তাহলে একটা বেঞ্চ 5 জন বিচারপতি, তো 2টা হইতে গেলে সিঙ্গেল হয়ে যায় একটা। তো এখন সিস্টেমেটিক পরিবর্তনটা কি করে হবে? একটা ম্যাসিভ পরিবর্তন দরকার। আপিল বিভাগের বিচারক 15 জন হইতে অসুবিধা কি? 20 জন হইতে অসুবিধা কি? সেপারেট আমাদের কোনো আছে, কোনো বার নাই, আইনে কোনো বার নাই। মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যে সংখ্যক চাইবেন সেই সংখ্যকই নিবেন। আদালত বন্ধ থাকার পরেও তো এটা হলো। হ্যাঁ, এখন তাহলে কি দাঁড়াচ্ছে? 4-5টা স্পেশাল। আপনি দেখেন আইনের বিশেষায়িত শাখা আছে। যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটিটা ক্রিমিনাল লতে থাকে, যারা সিভিল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটি সিভিল ল থাকে, যারা কোম্পানি ল, রিট পিটিশন এগুলো প্র্যাকটিস করে, কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করে, তাদের স্পেশালিটি এখানে থাকে। এখন আমাদের আপিল বিভাগকে 4-5টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলা দরকার। ক্রিমিনাল ল শুনবে এই বেঞ্চ, ক্রিমিনাল কোম্পানিগুলো শুনবে এই বেঞ্চ, সিভিলগুলো শুনবে এই বেঞ্চ। বিশেষ লোক দরকার কিন্তু বিচারের জন্য,
বিচার তো আপনি আমজনতা করে তো আর বিচার করতে পারবেন না। বিচারের জন্য তো প্রপার আন্ডারস্ট্যান্ডিং দরকার, লিখতে হবে, রায় লিখতে হবে, সমাধানে পৌঁছতে হবে। কিন্তু এই ধরনের অ্যাপ্রোচটা আমি সরকারকে অনুরোধ করব, একটা যুগান্তকারী ঘটনা ঘটান। ঠিক আছে, আপনারা কার্ড দিবেন, আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এটা হলো সাময়িক। কিন্তু সিস্টেমের মধ্যে যদি বড় ধরনের পরিবর্তন করতে পারেন, আমার ধারণা ইতিহাসের পাতায় আপনারা জীবিত হিসেবে থেকে যাবেন, না থাকলেও থেকে যাবেন। হোক না আমাদের সুপ্রিম কোর্ট, আপিল বিভাগটা স্পেশালাইজড হোক, 4টা সেকশনে ভাগ হয়ে যাক, 4 দিকে 4টা মামলা চলে যাবে। দেখবেন আপনি আইন অঙ্গনে পরিবর্তন কাকে বলে। আর হাইকোর্ট ডিভিশনে 20 কোটি মানুষ, হাইকোর্ট ডিভিশনের বিচারক 101 জন, কয়টা মামলা শুনবে? আপনি যদি হাইকোর্ট ডিভিশনে যান, আমি প্রতিদিনই দেখি, খুবই খারাপ লাগে, আমার নিজেরও খুব খারাপ লাগে। এত মামলার ফাইল, জজ সাহেবের এজলাস থেকে শুরু করে মাটি পর্যন্ত ভরা, কয়টা শুনবে একজন মানুষ? কয়টা সম্ভব নিষ্পত্তি করতে? হিউম্যান বিং তো। এখানে দুটো জিনিস দরকার, এক হলে ইফিশিয়েন্ট লোক দরকার, অ্যাট দ্য সেম টাইম অনেস্ট লোক দরকার, আর তার সাথে অধিক সংখ্যক লোক দরকার। এই বিবেচনায় যদি একটা রিফর্ম বিচার বিভাগে আনতে পারেন, আমার বিবেচনায় সরকার বলি, রাষ্ট্র বলি, ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে থেকে যাবে। ধন্যবাদ মুনিয়াপা। এই যে সবাই বলছে যে এই যে এত রায় হচ্ছে এবং সব দিক থেকে এক ধরনের সচেতনতা বৃদ্ধি, তারপরেও তো আমরা এই ধরনের নারীদের প্রতি সহিংসতা কমছে না। এটার পিছনে কি কারণ থাকতে পারে? এটার পিছনে যেটা কারণ আমার দৃষ্টিতে, সেটা হলো যে আইনের অনুশাসন। এই যে লেন্দি মামলাগুলো যাও রায় হয়, যে কথাটা তখন উনি বললেন, সেটাও কিন্তু অনেক দিন যেতে যেতে আইনের অনেক ফাঁক ফোকরও বের হয়ে যায়। যেটা যে মামলা নিম্ন আদালতে রায় হয় একরকম, উচ্চ আদালতে গিয়ে ওইটা ম্যাক্সিমামই ওটা আর একটু হালকা হয়ে রায়টা হয়। তো সেইখানে তারা এই ফাঁক ফোকরে বের হয়ে যায়। এতদিন যে একটা ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের আন্ডারে যে রায়গুলো হতো, তারা মনে করেন যে আমরা বিরোধী দলের, রাজপথের বিরোধী দল, তাও সংসদেরও না। সেইখানে আমাদের যেমন নাম শুনলেই আমাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং সর্বনিম্ন এটা বলার অপেক্ষা রাখে না। কোর্টের, হাইকোর্টের, বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না। বিচার বিভাগের সরকার আমরা যখন জামিন নিতে দাঁড়াতাম, তখন দেখা যেত যে বিচারক তার এজলাস থেকে নেমে হাফ এন আওয়ার, 20 মিনিট, 25 মিনিট কোথাও চলে যেতেন। তারপরে আবার এসে উনি ওনার মতো করেই বলতেন যে কি বলবে, জামিন দিবে কি না দিবে, জামিন অযোগ্য মামলা, অথচ জামিনযোগ্য মামলায় জামিন কেটে দিত। তো এই যে সরকারের ছত্রছায়ায় যে একটা প্রতিষ্ঠান, একটা বিচার বিভাগের মতো প্রতিষ্ঠান, সেখানে এই জিনিসগুলো ছাড় পেয়ে যেত। এবং ভিক্টিমাইজ কারা ছিল? যারা সরকারের ছত্রছায়ায় ছিল। তো ভিক্টিমাইজরা বারবারই নিরাপদ রাস্তা দিয়ে বের হয়ে যেত তাদের, এবং যারা ভিকটিম তাদেরই উল্টা আপনার শাস্তি হতো। যেমন আপনাকে বলি, নারায়ণগঞ্জে একটা বিএনপির জনসভাকে কেন্দ্র করে একটা মার্ডার করলো আওয়ামী লীগ করার পরে সেই লাশটা দিচ্ছে না পুলিশ। তখন তার মানে যে মারা গেল, তার ভাই, বড় ভাই, লেখাপড়া ওরকম জানে না, গরিব, সে যখন রাত 2টার সময় যখন লাশটা নিবে, পুলিশ তার সামনে একটা সাদা পাতা দিল, বললো যে এখানে সিগনেচার না করলে লাশ দেওয়া হবে না। তো সাদা পাতায় সিগনেচার করে সে, তার কোনো উপায় নাই, লাশ নিয়ে গেল। পরের দিন সকালে কিছু নাম, বিএনপির নেতাকর্মীর নাম দিয়ে আর অজ্ঞাত 5,000 দিয়ে মামলা করে দিল। অথচ যে মারা গেল সে বিএনপির কর্মী, অ্যাক্টিভ কর্মী না, ইনঅ্যাক্টিভ না, অ্যাক্টিভ কর্মী, তাকে মেরে ফেললো এবং এই কাজগুলো করলো। তো এইরকম তো অহরহ হয়েছে। হওয়াতে কি হয়েছে, এরা মনে করেছে একটা শ্রেণী যে আমরা যত অকারেন্সি করি, আমরা তো আইনের ফাঁক ফোকর দিয়ে, সরকারি ছত্রছায়া আমরা বের হয়ে যেতে পারি। তো এখন ধরেন মাঝখানে 18 মাসে একটা সরকার আসলো, আমরা আশা করেছিলাম যে এই সরকার কোনো দলীয় না, নির্দলীয় সরকার, হয়তো এর সময় আমরা আইনের অনুশাসন পাবো, কিন্তু আমরা তো পাই নাই। মব আরও অন্যরকম আকারে আপনার সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। তো সেইটার পরে এই বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার, মাত্র 3 মাস আসছে। আমরা বলছি না যে 3 মাসে একদম সব কিছু ঠিক হয়ে যাবে। যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি আবারও বলছি যে 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। তো এইটা যদি, এই জায়গাটা যদি চালু থাকে, তাহলে আপনার ওই যে কথাটা আসলো যে একের অধিক ট্রাইব্যুনাল করে, একের অধিক আপনার
এই একটা এজলাস দিয়ে এতগুলো মামলা কোনো দিন রাত 24 ঘন্টা করলো, এটা কারো দ্বারাই সম্ভব না। কোনো আপনার ওই আলাদিনের চেরাক পাওয়া ছাড়া সম্ভব না। আরেকটা হতে পারে এআই এর যুগ, এখন এআই দিয়ে মামলা যদি রায় করা সেটা অন্য জিনিস। আমার মনে হয় না যে কোনো 2 পাওয়ালা মানুষ 2 হাতালা মানুষের দ্বারা সম্ভব। সেই জন্য একের অধিক যদি এই এজলাস করে বা ট্রাইব্যুনাল করে, তাইলেই একমাত্র সম্ভব যে এই যারা, এবং এটাকে আলাদা করে ফেলা যে এই যে রেপ, নারী নির্যাতন, নারীর সমস্যা, যেটা হ্যাঁ আমিও তাই বলছি, এটাকে আলাদা করে যে এটার বিচারটাই শুধু, যদি এটাকে আমরা 0 টলারেন্সে নিতে চাই, কারণ যে ঘটনা ঘটে গেছে, এটা আর জীবনে ফেরত আসবে না, কিন্তু এর শাস্তিটাকে কনফার্ম করলে পরবর্তী যে ঘটনা যারা ঘটাতে চায় তাদের 10 বার মনে হবে যে আমি যদি এই কাজটা করি আমার জন্য এই খড়গটা দাঁড়িয়ে আছে। এই জায়গায় মানুষ কিন্তু যারা দুষ্ট নর্মাল মানুষের মধ্যে কখনো কখনো শয়তান ভর করে, ঠিক তখনই শয়তান ভর করলেও কিন্তু তার যখন বিচারের কথা মনে পড়বে তখন কিন্তু সে ওই কাজে অ্যাডভান্স হবে না। কিন্তু যখনই মনে করে যে বিচার তো কিছুই না, আমার তো এই আছে আর আমাকে সেভ করবে, তখন কিন্তু তারা আর কুণ্ঠিত হয় না। শিরোমণি ভাই, সেটা হচ্ছে আইনমন্ত্রী বলছেন 3 মাসের মধ্যে এটার রায় কার্যকর করা সম্ভব। এদিকে প্রধান বিচারপতি বলেছেন যে তিনি একটা পৃথক বেঞ্চ করে দেবেন। হয়ে গেল 3 মাসের মধ্যে, মানে কি আমাদের বাস্তবতা কি সেটা বলে 3 মাসের মধ্যে? এর আগের মামলাগুলো তো আমরা দেখেছি, এরকম আশ্বাস আমরা শুনেছি। চাইলে একেবারে অসম্ভব তা না, কিন্তু আমি আর একটু ডিপলি দেখা দরকার ব্যাপারগুলোকে। যেখানে মিডিয়া ট্রায়াল কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, সারা ওয়ার্ল্ড ওয়াইজ মিডিয়া ট্রায়াল না। আমরা দেখেছি অতীতে মিডিয়া ট্রায়াল হয়েছে যে সমস্ত কেসে, এখানে আমাদের নিম্ন আদালতে অনেক সময় স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না, বিকজ অফ হিউজ প্রেশার। বিচারের আগে বিচার হয়ে যায়, সিদ্ধান্তের আগে মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এই ক্রাইমটা তো হিনিয়াস ক্রাইম, মিডিয়া তো নিশ্চয়ই এর সংবেদনশীলতার সাথে এটা দেখবে যারা। আপনি কি একটা জিনিস দেখেছেন যে এই হাইপের কারণে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী এই ব্যক্তিকে ডিফেন্ড করতে রাজি হয় নাই। এক্সেপশনাল ঘটনা, কিন্তু খুবই এক্সেপশনাল। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। ভারতীয় জুরিসডিকশনে ভারতের তাজ হোটেলে আক্রমণ হয়েছিল, নিশ্চয়ই মনে আছে, জঙ্গিদের বিচার হচ্ছিল। অনেক আইনজীবী সেই মামলা করতে চান নাই। একজন আইনজীবী তিনি অত্যন্ত রিস্ক নিয়ে সকলের পক্ষে দাঁড়ালেন এবং আরও কয়েকটি এই জাতীয় মামলায় তিনি আইন পেশায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে অনেকের খালাস করালেন। এই জন্য ওই ব্যক্তিকে অনেক নিগৃহীতের শিকার হতে হয়েছে। আপনি দেখবেন পাবলিক কমোশন এমন এক জিনিস, এখানে দাঁড়িয়ে থেকে সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করাটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য মিডিয়া ট্রায়াল ইজ এ বিগ ফ্যাক্টর, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এরকমও দেখেছি আমরা, আইন মামলা পড়েছি আমি, 50টা মামলা সমন্বয়ে একটা বই আছে, এটা হলো মানে কনভিক্টিং দ্য ইনোসেন্ট। এমনও হয়েছে আপনার বেশি হাইপের কারণে এমন ব্যক্তিকে সাজা দিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার 50 বছর পরে বেরিয়েছে হি ওয়াজ নট দি রাইট পারসন, এ ডিফারেন্ট পারসন ওয়াজ এক্সিকিউটেড। সাংঘাতিক ব্যাপার, কিন্তু মানুষের জাজমেন্ট তো এটা। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা তাকে আত্মস্বীকৃত, সে নিজেই স্বীকার না, করেছে। এটা আমার আলোচনার বিষয় না, আমি বলছি ওভারঅল। আচ্ছা, বিচারটাকে আপনি ওভারঅল দেখবেন। একটা দুটো ইনসিডেন্টকে আপনি ফাস্ট ট্র্যাক করতে পারেন, তার মানে কি এটা অ্যাটেনশন পেয়েছে, যেগুলো অ্যাটেনশন পায় নাই সেখানেও তো একটা প্রশ্ন আছে, সেটাও তো নীরবে নিবৃতে কাঁদে। সেখানে যে আমি যে বললাম আপনাকে 1250 মামলা আছে, সেখানকার ভিকটিমরা কি একটু জেলাস হচ্ছে না? সেখানকার ভিকটিম পরিবার যদি কেউ বেঁচে থাকে, ওই সমস্ত মামলায় যদি কেউ রেপের কারণে, ধর্ষণের কারণে মৃত্যুবরণ করে থাকে, তার ভাই, মা, ভাই, বোন যারা বেঁচে আছে, তাদের মধ্যে তো একটু জেলাসি ডেভেলপ করতে পারে। হাইরে, তাইলে আমাদেরটা কি হলো? তাদের মনের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিতে পারে, হতাশারও জন্ম নিতে পারে, আবার আশান্বিত হতে পারে। এই হতাশা এবং আশার মাঝখানটা সমাধান করতে পারে রাষ্ট্র। সেটা কিভাবে? সিস্টেমেটিক পরিবর্তন। তাহলে দেখবেন, এমন যদি হয়, আমরা হাইকোর্টে 10-15 জন আইনজীবী, নিম্ন আদালত থেকে অভিজ্ঞ কিছু বিচারককে আমরা বিশেষভাবে শুধু মৃত্যুদণ্ডের মামলা নিষ্পত্তির জন্য 1 বছরের জন্য বিশেষ অ্যাডহক জাজ হিসেবে নিয়োগ দিয়ে দিব। 1 বছর সময় পার হবে,
বাস 1000 মৃত্যুদণ্ডের কেস শেষ হয়ে অতীতের সকল ব্যাকলগ শেষ। এখন যত মামলা আসবে 6 মাসের ভিতরে সব হাইকোর্টে নিষ্পত্তি করে ফেলবে, সম্ভব। আমার লার্নের সিনিয়র মিস্টার খন্দকার মাহবুব সাইন তিনি আমাকে বলতেন যে ওনাদের ওকালতির প্রাথমিক জীবনে ওনারা দেখেছেন হাইকোর্টে একটা মৃত্যুদণ্ডের মামলা আসলে 6 থেকে 8 মাসের ভিতর নিষ্পত্তি হয়ে যেত, কোনোটাই কোনো বিশেষ কোনো মামলা না, সকল মামলাই। কিন্তু আস্তে আস্তে ব্যাকলগ হতে হতে হাইকোর্ট নিষ্পত্তি করে 200 মামলা, নিম্ন আদালতে মৃত্যুদণ্ড হয়ে যায় 400। হাইকোর্ট নিষ্পত্তি করে 150টা, নিম্ন আদালতে হয়ে যাচ্ছে 450। বাড়তেছে, বাড়তে 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 এই পর্যায়ে এসেছে। আমি কেন এই প্রশ্নগুলো তুলছি? আমি এই প্রশ্নগুলো তুলছি রাষ্ট্রীয় মেকানিজমে সাস্টেইনেবল সলিউশন বের করতে পারাটা হলো মানে আপনার কি বলে এটাকে, টাওয়ারিং লিডারশিপের কাজ। একটা তো হলো একটা দুটো ঘটনাকে আমি আপনি গুরুত্ব দিলাম, আরটা হলো একটা এমন সলিউশন আপনি করলেন যে সলিউশনটা অ্যাপ্লিকেবল ফর 20 crore পিপল। এটা তো চিফ জাস্টিস করবেন, যেহেতু জুডিশিয়ারি তার অধীনে। একা পারবেন না, এটার সঙ্গে সরকারের ডিপ কমিউনিকেশন আছে। আরেকটা জিনিস, আমি আমার আপার কথাকে আমি উত্তর দিতে বেশি আমার ভালো লাগে না, কিন্তু জাস্ট কমপ্লিমেন্ট করছি আমার আপার সাথে। উনি বলছেন যে সরকারের ছত্রছায়ায় একসময় বিচার বিভাগ ছিল, এটা হতো ওটা হতো। এই সব কিছু বিবেচনায় একটা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট করা হয়েছিল। আমি এখনও জিনিসটাকে খুব মিস্টেরিয়াস মনে করি। আমি এখন নিজের বুঝাইতে পারি না কেন বর্তমান সরকার এই সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটটাকে বাদ করতে গেল। আমি নিজেকে নিজের কাছে আনসার দিতে পারি না। উই ওয়ান্ট দ্যাম টু সাকসিড ইন কন্ডাক্টিং দ্য গভর্নমেন্ট, কিন্তু এই জিনিসটা অনেক জিনিসের জাস্টিফিকেশন দাঁড় করাইতে পারি যে মনে হয় এটার জন্য এটা করছে, এইটার জন্য এটা করছে, এইটার জন্য এটা করছে। এইটার কোনো জাস্টিফিকেশন আমার মাথায় এখনো ধরে না যে একটা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট থেকে ইন্ডিপেন্ডেন্টলি বিচার বিভাগ ফাংশন করলে আমাদের কারো তো কোনো ক্ষতি নেই, কারো কোনো ক্ষতি হওয়ার কথা না, বরং আমরা সকলেই এগ্রিড এই ব্যাপারটাতে নিয়ে। আর আরেকটা বিষয়, এই সব কিছু মিলে বিচার অঙ্গনকে যদি আমরা ঠিক করতে পারতাম, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবল এবং আপনার টেকনোলজি ফ্রেন্ডলি, সময় লাগবে। আমি এটা বলছি না যে আজকেই করে ফেলবে, আমি এটাও বলছি না, আমি এত আনরিজনেবল না, আমি এটা বলবো যে এক মাসের ভিতরে 3 মাসের ভিতরে করে ফেলবে। কিন্তু আমার মনে হয় সরকারের 1 বছর 2 বছর সময়ের ভিতরে মেগা প্রজেক্ট যদি নেন, এখানে আমার মনে হয় না ফান্ডের কোনো ঘাটতি হবে। এই কাজগুলো করার জন্য অনেক দেশি বিদেশি অথরিটিজ আছে যারা হেল্প করতে চায়। দিস ইজ হোয়াট ইজ মাই কনসার্ন। মানে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে ভারতের পশ্চিমবঙ্গের সরকারের যে চেঞ্জ হওয়ার পরে আমাদের দেশ থেকে আমরা যেটা মনে করছিলাম যে নতুন সরকারের সাথে টেনশনটা কমবে, কিন্তু এই যে পুশনের নামে প্রতিদিন সীমান্তে বাংলাভাষীদের জড়ো করা এবং তাদেরকে দেশে ঠেলে দেওয়া, এটা নিয়ে দুই দেশের মধ্যে একটা সম্পর্কের আবারও এক ধরনের অবনতির আশঙ্কা দেখা দিচ্ছে। এবং সেখানে আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এভাবে করলে সম্পর্কের উন্নতি হবে না, বরং অবনতি হবে। আবার বিশেষজ্ঞরা বলছেন যে যদি তারা লিগাল বাংলাদেশি নাগরিক হয়ে থাকে তাহলে সেটার জন্য আনুষ্ঠানিকভাবে কূটনৈতিকভাবে তাদেরকে বাংলাদেশে করুক, এভাবে ডিপোর্ট করার তো কোনো সিস্টেম হয় না। তো এই বিষয়গুলো সরকার কিভাবে দেখছে? এটা তো অনেক দিন ধরে আপনার চলছে বিষয়টা। দেখেন, সরকার আসছেই তো মাত্র 3 মাস, এবং ঘটনাটা তো 3 মাসের না, অনেক আগে থেকেই কিন্তু পুশিন হচ্ছে। এবং আপনার মোদির নির্বাচনের আগে কত লাখ এক একটা স্টেটে, আপনার আসামে, পশ্চিমবঙ্গে, এই জায়গাগুলোয় কিন্তু একদম 18 লাখ 19 লাখ 20 লাখ এরকম লোক কিন্তু তারা এবার ভোট দিতে দেয় নাই। এই যে মুসলমানদেরকে ভোট থেকে বিরত রাখা এবং তাদেরকে আপনার বাংলাদেশি বলিয়ে একটা সময় তো আমি আমার প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, একটা সময় ভারত বাংলাদেশ তো একটা দেশই ছিল, পাকিস্তান এগুলো তো সব একটা দেশই ছিল। তাইলে তারা যখন দেশ বিভাগ হয়েছে তখন কিন্তু অনেকেই যেখানে থাকতে চেয়েছে তাকে কিন্তু ওইখানেই থাকতে দিয়েছে। লাইক আপনার এই যে ছিটমহল ভাগাভাগি হলো, যারা ভারতে চলে যেতে চেয়েছে তারা চলে গেছে ওই জায়গাটুক সহ। তাহলে তাদেরকে কি আবার আমরা 20 বছর পরে শুনবো যে তাদের সব রস কস সব নিগড়ে নিয়ে আবার তাদেরকে পুশব্যাক করবে? এই জিনিসগুলো, এগুলো তো আমরা তো তখন বিবেকের উপর ছেড়ে দেওয়া, যার যেখানে ভালো লাগে দেশ বিভাগের সময়। তো সেইখানে এবং দেশ বিভাগের অনেক আগে থেকেও অনেকেই থাকে, তাদেরকে বাংলায় কথা বলে, বাংলাদেশের সঙ্গে আত্মীয়তা আছে বলে তাদেরকে যে পাঠিয়ে দিতে হবে এমন না। এটা অত্যন্ত অত্যন্ত
মানে দুঃখজনক একটা ব্যাপার। এবং এটার সাথে আমি মনে করি না যে রাষ্ট্রের সাথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। হ্যাঁ, তো আমরাও মনে করি বিদেশে যারা আছে আমাদের বন্ধু আছে, আমরা আমাদের প্রতিবেশীকে বন্ধুসুলভ মনে করি। কিন্তু তারা যদি প্রতিনিয়ত আমাদের সঙ্গে এমন করে এবং এই যে পুশ ব্যাক করছে, আবার আলোচনার পরে নিচ্ছে, আপনি যে কথাটা বললেন আমি সেই কথার সঙ্গে একমত। যদি তার CSRS দেখে যদি প্রমাণ হয় যে সে বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে গেছে, আপনি বুঝেন ৭১-এর পরে গেছে, সেটা না হয় আমরা ফেরত নিলাম। কিন্তু ৪৭-এর আগে বা ৪৭-এর সময় যারা ওইখানে থেকে গেছে তাদের নিয়ে তো এইখানে কথা বলার কোনো প্রশ্ন আসে না। তারা তো এখানে আমাদের এখানে আসতে পারে না। আর এটা কোন দেশই, যেমন ধরেন রোহিঙ্গাদেরকে যখন পাঠানো হয়েছে তখনও কিন্তু অনেক সময় এটাই বলেছে এই দেশের একটা সময় এইখানে এই দেশটা এরকম ছিল বলে, যে এই যে ১৫-২০ লক্ষ রোহিঙ্গা পাঠালো নামে বেনামে, এখন লিখে আছে হয়তো ১৪-১৫ লক্ষ, তখনও কিন্তু দেখেন ভারতের সঙ্গে যাদের সম্পর্ক, যাদের পাঠানোর কথা, ভারত কিন্তু একজনকেও নেয় নাই। এবং ওই সময়েও কিন্তু রোহিঙ্গাদের পাশাপাশি তারাও কিন্তু পুশব্যাক করেছে। তো এই জায়গাগুলো তারা মুখ দিয়ে বলবে আমাদের বন্ধু থাকতে চায়, বন্ধু হতে চায়। আমরা তো বন্ধুকেই বন্ধু হিসেবেই জানতে চাই। বন্ধুর যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি তারা জানে? তাদের তো ১৫০ কোটি লোকের বাস, অত বড় দেশ, তাদের তো ওইখানে যখন গিয়েই ফেলেছে, যখন আপনার ধরেন আমেরিকা, ইউরোপে অথবা বিশ্বের অন্যান্য যেসব দেশে অভিবাসীরা চলে যায়, তাদের কি আবার ওই ধরনের কোনো অপরাধ যদি না করে, আন্তর্জাতিক মানের কোনো অপরাধ যদি না করে, তাহলে তো তার নাগরিকত্ব ক্যান্সেল করে না, তাকে তো ফেরত পাঠায় না। তো ওই সব দেশে যদি এখন ব্রিটেনে প্রায় কত, প্রায় ৫০ লাখের উপরে হবে না বাঙালি? তো ৫০ লাখের উপরে আছে ব্রিটেনে। আমেরিকাতেও কিন্তু এরকমই ২৫-৩০ লাখ আছে। তো তারা যদি না আসে, ইউরোপে আছে ১৫-২০ লাখ, তো তারা যদি না পাঠায়, তাহলে ইন্ডিয়ার যারা আদিবাসী, ইন্ডিয়ায় যারা তাদের শেকড়ের মাটা ভুলতে পারে নাই বলেই কিন্তু ওইখানে যে খুব ভালোভাবে থাকা যায় সেই জন্য কিন্তু যায় নাই। যদি ভালোভাবে থাকার জন্য বাংলাদেশ থেকে যাইতো তাহলে কিন্তু আমেরিকা, ইউরোপকে চুজ করতো, অস্ট্রেলিয়াকে চুজ করতো, কিংবা আপনার মিডল ইস্টে কাজ করার জন্য চুজ করতো। থাকাটাই বড় কথা না। আপনি কি মনে করেন যারা মিডল ইস্টে আমাদের ভাইরা কাজ করে তারা কিন্তু বেশ সচ্ছল। বাংলাদেশে কিন্তু আমি তুলনামূলক ইউরোপ আমেরিকার চেয়ে তুলনামূলক আমি সচ্ছল মনে করি তারা, কারণ তারা কম পয়সায় চলতে পারে। ওইখানে তারা ১ লাখ টাকা, ৫০,০০০ টাকা যদি ইনকাম করে তাদের অনেকটা থাকে। ইউরোপ আমেরিকার যদি যে মানুষগুলো ১ মাস ২ মাস যদি কাজ না থাকে তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো সেই জায়গায় তারা যদি আপনার ওইখানে যেতে পারতো তাহলে তো তারা ভারতে যাওয়ার কথা ছিল না। তাহলে এখন তারা যে কাজটা করছে তারা কিন্তু প্রমাণ করছে না যে ভারত আমার বন্ধু। আমার বন্ধু হিসেবে প্রমাণ করতে গেলে আমার বর্ডারে কেউ ধরা পড়লে সে যে রুলস অ্যান্ড রেগুলেশনে যার মামলা হওয়া উচিত সে মামলা করতে পারে, জেল খাটাতে পারে, কিংবা তাদেরকে সোপর্দ করতে পারে। ওই কিলিংটাও যেমন এটা আমরা মেনে নিতে পারি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ঠিক আজকে যে পুশব্যাক করছে সেটাও কিন্তু আমরা মেনে নিতে পারছি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের যদি তারা, আমি আবারও বলছি, তারা যদি আমাদের বন্ধু মনে করে তাহলে আমাদের রক্তক্ষরণটা নিশ্চয়ই তাদের বন্ধ করার দায়িত্ব তাদের। হিরমনি ভাই, সেটা হচ্ছে যে এই পুশিং দিয়ে মানে ভারত আসলে কি বার্তা দিতে চায়, তাদের উদ্দেশ্যটা কি আপনার কাছে কি মনে হয়? আমরা ছোটবেলা থেকেই শুধু শুনে আসতাম আগ্রাসী ভাব, আগ্রাসী মনোভাব। তো ইন্টারন্যাশনাল লতে আমরা যখন পড়তাম ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ল, তখন দেয়ার ওয়াজ এ কনসেপ্ট অফ এগ্রেসর, অর্থাৎ কে এগ্রেসিভ। আমরা এবং ভারত দুটো সার্বভৌম রাষ্ট্র, এগ্রেসিভ ভূমিকায় কে আছে তাকে অ্যান্সার দিতে হবে। আমি এই প্রেক্ষাপটে দেখছি দে আর এগ্রেসিভ। এবং এই যে কাজটুকু করছেন রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার কিন্তু নির্লিপ্ত, কোনো কথাও বলে না, বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনাও করে না। বাংলাদেশ নাকি ১০-১২টা চিঠি দিয়েছে, কোনো রেসপন্স করে না। তার মানে দে হ্যাভ মৌন সম্মতি। উইথ দি মৌন সম্মতি হি ইজ ডুইং, মিস্টার শুভেন্দু তিনি এই কাজ করছেন। এবং এই ভদ্রলোকের কথাবার্তা শুনলে মনে হয় সিম্পলি হি ইজ আনফিট ফর 21st সেঞ্চুরি। যতটুকু লেখাপড়া আমরা শিখেছি, সভ্যতা, আমরা বভ্যতা শিখেছি, আমরা শিষ্টাচার শিখেছি, ওই ভদ্রলোকের কথা শুনলে তো মনে হয় না
যে ভারত যে একটা সেকুলার রাষ্ট্র হিসেবে দাবি করে তার কোনো লেশ মাত্র তার কথাবার্তায় আছে বলে, বরং একটা সবসময় অ্যাগ্রেসিভ ভাব। আমি মনে করি এটার জন্য বাংলাদেশের ফার্স্ট কাজ করা উচিত একটা ন্যাশনাল ইউনিটি ইজ টু হ্যান্ডেল দিস ইস্যু। অল পার্টি ইররেসপেক্টিভ কে সরকারে আছে কে সরকারে নাই, ইউনিটি ইজ এ মাস্ট। সেকেন্ড হলো দরকার যেটা, সেটা হলো এই যে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে যে ইয়েস ইট ইজ পসিবল টু ট্যাকল, ইয়েস, এবং সব ধরনের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এখানে তাদের যে হাই কমিশনার আছে তাকেও ডেকে এই কথাটা এক্সপ্লেন করা উচিত। আমার ধারণা এই ক্ষেত্রে বাংলাদেশের সকল মানুষকে সরকার সাথে পাবে। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির ভূমিকাটা কি আপনি যথাযথ মনে করেন? আমি আপাতত আমার কাছে কেমন জানি সাবমিসিভ মনে হয় এজ অফ টুডে। মাঝখানে আমি সালাউদ্দিন ভাইয়ের 2-4টা কথা শুনে, 1 দিন ধরে যে 2-4টা কথা শুনছি, এটাতে মনে হচ্ছে না, উই আর ট্রাইং টু রেসপন্ড। কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা যদিও একটা কোঅর্ডিনেটেড এফোর্ট, হোম মিনিস্ট্রি এখানে জড়িত, যেহেতু বিডিআর বিজিবি, একটা বাংলাদেশের বিডিআর এর মহাপরিচালক দিল্লিতে আছে, একটা বৈঠকে আছে বিষয়টা নিয়ে। তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনার ভারত যে ধরনের কর্মকাণ্ড করছে এটা অ্যাগ্রেসর। এই অ্যাগ্রেসর যদি হয়, ইন্টারন্যাশনাল লতে বিধান আছে, ইট মে বি রেফার টু ইভেন ইন দ্য ইউনাইটেড নেশনস। আমরা তো এখন জেনারেল অ্যাসেম্বলির সভাপতি, সুতরাং দিস ইস্যুস শুড বি রেইজড এভরিওয়্যার বিকজ অফ দেয়ার আনরিজনেবল বিহেভিয়ার। এটা হতে পারে না। আপনি পার্শ্ববর্তী বর্ডার আছে, আপনি রাতের বেলা কেমন জানি একটা চোর পুলিশ খেলার মতো। আমার ছেলে হাসে, আমাকে বলে হোয়াট ইজ হ্যাপেনিং। আমি নিজেও হাসি। হারকেন নিয়ে দাঁড়ায় আছে, আমাদের লোকেরা বিজিবির সঙ্গে গিয়ে লাইন ধরে দাঁড়ায় আছে, বিজিবি তাকে নিষেধ করতেছে, তারা এখানে আসতে চাচ্ছে। এটা কি কোনো রাষ্ট্রীয় আচরণ? এটা তো অনেকটা গ্রামের মধ্যে লাঠিসোঁটা নিয়ে মারামারি করার যে পরিবেশ তৈরি হয়, উভয় পক্ষের ভিতরে উত্তেজনা তৈরি হলে মনে হয় এরকম একটা ছেলে মেয়ে আচরণের মতো। এই যে আমাদের এলাকায় আছে এরকম, হঠাৎ করে মারামারি লেগে ব্রাহ্মণবাড়িয়ে দেখবেন ঠেটা দেয় একজন আরেকজনকে। এটা এক পক্ষ। আশ্চর্য। এইবার একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের বিজিবিরা বাধা দিচ্ছে, তাদের সঙ্গে আমাদের ওই সংশ্লিষ্ট এলাকার লোকেরা যুক্ত হচ্ছে, তারা সারা রাত সজাগ থাকছে। এটা গুড সাইন, কিন্তু এটা তো সলিউশন না। ইট ক্যানট বি এ সলিউশন। আপনি পুশ ইন করবেন, আমরা পুশ ব্যাক করবো। কাকে করব? মানুষ তো তারা। আপনি আবার হিউম্যানিটেরিয়ান কজ দেখাচ্ছেন, আবার দেখাচ্ছেন এটা সেকুলার রাষ্ট্র, আমরা হলাম একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, কোনো আলাপ নাই, আলোচনা নাই। তারা যদি আমাদের প্রকৃত বাংলাদেশি হতো তাহলে সেই প্রপার চ্যানেলে তারা পাঠাক। এটা রাতের ধরে পুশ ব্যাক করার মানে এটা কি আছে? তার মানে এর পেছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে। সিম্পলি জোর খাটাচ্ছে। এটা সিম্পলি আপনি অস্ত্রের জোর দেখাচ্ছেন। আমার এখানে লোক আছে, আমি ঠেলিয়ে তোমার কাছে পাঠিয়ে দিবি, তুমি পারলে ফেরাও। আর ব্যাপারটা এরকম, তুমি পারলে ফেরাও। এটা কি কোনো সভ্য রাষ্ট্রের কথা হলো নাকি? এই জন্য আমার কাছে আবার মনে হয় বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিনে দিনে এই সমস্ত কারণে আরও হাই হবে। ইট শুড নট বি। দে শুড আন্ডারস্ট্যান্ড সরকার টু সরকার রিলেশনের চাইতেও পিপল টু পিপল রিলেশন তো ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তো অনেক রেমিটেন্স যায়, বাংলাদেশ থেকে অনেক পয়সা আয় করে, তো তারা একটা ফ্রেন্ড রিলেশন মেনটেন করতে হবে তো তাদের জন্যই। কিন্তু এই ভদ্রলোককে কিভাবে কোন গঠন প্রক্রিয়ায় বানানো হয়েছে, যে সমস্ত কথাবার্তা বলে, না ডিপ্লোম্যাটিক, না পলিটিক্যাল, না হলেও একটা মানে স্টেটমেন্ট সুলভ আচরণ আছে। এটা অনেকটা গ্রামের মানুষের মতো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার মতো। আমার মনে হয় আমাদের সরকার আস্তে আস্তে গরম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে করছে। দে শুড ইমিডিয়েটলি সিট ফর ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি শুড গিভ diplomatic response effectively. Specifically, they can call ভারতীয় হাই কমিশনার and ask them to explain কেন তারা এই কাজ করছে। এখনো কি কল করেনি সরকার? এখনো সরকারকে আমি হাই কমিশনারকে কল করতে দেখিনি। আমি জানি না, আমার জানার বাইরে যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মিডিয়াতে আসতো। আমি এখনো দেখিনি এরকম কোনো কিছু কল করতে। দে শুড কল হিম। এদের মনে হয় সম্ভবত একটা চলছে, ট্রানজিশনাল পিরিয়ড চলছে। প্রণয় ভামরার জায়গায় নতুন একজন আসবে, উনি তো সম্ভবত না, তাদের অন্য লোক আছে আমি জানি। আমি তো বিভিন্ন দাওয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে তারা ইনভাইট করে, সেখানে তাদের সেকেন্ড ম্যান আছে, তাদের সেকেন্ড ম্যান আছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স জিন আছে, প্রথম জন নাই, কথা ঠিক আছে। এই জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেল তো একবার খালি থাকবে না, কাউকে না কাউকে তো আপনি অ্যাড্রেস করবেনই, এবং করা উচিত। না করলে বরংশ বিএনপি সরকারের সম্পর্কে বাংলাদেশের জনসাধারণের ভুল বুঝাবুঝি তৈরি হইতে পারে বলে আমার ধারণা। মনে এই ভুল বুঝাবুঝি নিরসনের জন্য সরকারের কি করা উচিত?
দেখেন আমাদের রাষ্ট্রটা ছোট, কিন্তু তার মানে এই না যে আমাদের ডিগনিটি থাকবে না, আমাদের মেরুদণ্ড সোজা থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত। রাষ্ট্রের এটাই করা উচিত যেটা একটা স্বাধীন রাষ্ট্র আরেকটা স্বাধীন রাষ্ট্রকে করতে পারে। আমি এটাই এক বাক্যে বলতে চাই। হতে পারি আমরা ছোট, তারা বড়, কিন্তু তারা সবসময় ডিসকভারি চ্যানেলের মতো বড়টা তার ছোটটারে খাবে, ছোটটা তার ছোটটারে খাবে, এটা হতে পারে না। এটা 2026-এর পৃথিবী, এই জিও পৃথিবীতে প্রত্যেকের দরকার আছে। এই দরকারটা তাদেরকেও বুঝতে হবে। একবার যদি সেই আপনার কি বলে যে পাশা যদি উল্টে যায়, আমি ওনারা বড়, ওনাদের হয়তো কম প্রেশার পড়বে, কিন্তু প্রেশার তো পড়বে। আমার না হয় বেশি প্রেশার পড়বে। আপনি নেপালের দিকে তাকান, নেপাল কি করেছিল? নেপালের একজনকে তারা হত্যা করেছিল বর্ডার। নেপাল তাদের 2 জনকে হত্যা করেছিল। আপনি দেখেন পাকিস্তানের সাথে তাদের আজন্ম শত্রুতা। পাকিস্তান বর্ডারে কোনো কিলিং হয় না। তাদের দেশের সাথে 17টা দেশ আছে বর্ডার, অন্য কোনো দেশের সাথে তাদের কিলিং হয় না, একমাত্র বাংলাদেশে। তার মানে কি আমি ভদ্র, আমি বিনয়ী, এটাই আমার অপরাধ? এটা তো, এই অপরাধটা তো আমি তাদেরকেই বলছি যে আপনারা যদি আপনার ইন্টারিম সরকারের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ ছিল, আমরা একসাথেই ছিলাম, বাট আমরা কিন্তু তা অনুধাবন করেই বলছি আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। আমি এটা বিশ্বাস করি সব কিছু চেঞ্জ করা যায়, প্রতিবেশী এবং বাবা মাকে চেঞ্জ করা যায় না। তো আমার 3 পাশে আপনি প্রতিবেশী, আপনি আমার বড় ভাই, আপনি অনেক বড় রাষ্ট্র, সব ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এই যে ইসের মতো টিপে টিপে মারতে পারেন না, পিঁপড়ার মতো টিপে টিপে মারতে পারেন না। আপনাকেও আমার সম্পর্কে, আমার সৌন্দর্য বোধ সম্পর্কে, আমার স্বাধীনতার সম্পর্কে আপনার সম্মান করতে হবে। আমিও আপনি আমার বড়, আমি সম্মান করি, কিন্তু দেশ হিসেবে আপনি যত বড়ই হন না কেন, দেশ, আপনিও একটা দেশ, আমিও একটা দেশ। এই দেশ থেকে যখন প্রতিনিধিত্ব করে আপনারও একজন যায়। আপনি বড় দেশ দেখে 10 জন যায় না, আমি ছোট দেশ দেখে আমার একজন যায় না। আপনারও যেভাবে যায় প্রতিনিধিত্ব, আমারও যায়। সো আমি আন্তর্জাতিকভাবে যদি হিসাব করি, তাহলে আপনি অবশ্যই আমাকে আপনি কূটনৈতিকভাবে হেয় করে আপনি অন্য কিছু করতে পারেন না। এটা আমার প্রতিবাদ করা উচিত, এটা আমার জন্মগত অধিকার। আমরা আবার দেশে ফিরে আসি। টিআইবি পরশুদিন একটা জরিপ রিপোর্ট দিয়েছে দেশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি, এবং সেটাকে মানে কেউ বলছে উদ্বেগজনক, এবং তাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের ক্ষমতা আসার পর 605টি হত্যাকাণ্ড হয়েছে এবং 209টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। কিন্তু কিছু কিছু ঘটনা ছিল বিচ্ছিন্ন, এবং এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে আমাদের আইন গত ইন্টারিমের সময় থেকে এখনের পরিস্থিতি আরও উন্নত হয়েছে। সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কি পরিস্থিতি উন্নতির দিকে গেছি? দেখুন, এই বিষয়টা প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্ক আছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ক্রিটিসিজমকে ভালো চোখে দেখার পক্ষের লোক। আমি কোনো ক্রিটিসিজমকে নেগেট করার পক্ষের লোক না। আমি মনে করি না যে এইটার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র তথ্য বের করে একজন লোক একটা ক্রিটিসাইজ করছে তাকে আমি নেগেট করব। আমার মনে হয় তাতে আমারই ক্ষতি হবে। যেহেতু স্ট্যাটিস্টিকটা এসেছে, সরকারের উচিত হবে এটা খতিয়ে দেখা। আর আমি অ্যাডভাইস করবো টু দি গভর্নমেন্টেরও ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ সেল ডেভেলপ করা দরকার, স্পেসিফিক্যালি আন্ডার পুলিশ ডিপার্টমেন্ট। আমাদের এখানে অপরাধ দমনের ক্ষেত্রে রিসার্চ অ্যাক্টিভিটি কিন্তু ভেরি পুয়ার, ভেরি উইক। আপনি একটা অপরাধ দেখছেন না, এরকম বহু অপরাধ হচ্ছে, রিসার্চ না করলে এগুলো কখনো বের হতে পারবেন না। অপরাধ তো একটা মাল্টি ফ্যাক্টর ব্যাপার। অপরাধ তো কোনো একক কারণে হয় না, কখনো রাজনৈতিক কারণে হয়, কখনো অর্থনৈতিক কারণে হয়, কখনো পরিবেশগত কারণে হয়, কখনো ব্যক্তির ফিজিক্যাল গঠনের কারণে হয়, কখনো হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচের কারণে হয়, কখনো মানসিক গঠনের কারণে হয়, কখনো মাদকের কারণে হয়, কখনো করাপশনের কারণে হয়। এই যে মাল্টি ফ্যাক্টর অ্যাপ্রোচ অফ অপরাধ, এইটাকে হ্যান্ডেল করতে পারতে হলে প্রপার রিসার্চ সেলের প্রয়োজন হবে। ঘটনা ঘটবে তারপরে বিচার করব, এটা তো সভ্য সোসাইটির কাজ না। সভ্য সোসাইটির কাজ হলো ঘটবে না বা কম ঘটবে, এই জন্য কী কী করণীয় আছে, শর্ট টার্ম কী করণীয়,
লং টার্ম কী করণীয় আছে। এইভাবে একটা সোসাইটিতে আস্তে 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 আপনার অপরাধ প্রবণতা দূর করা যায়। কেউ বলতে পারবে না কোনো দিন যে অপরাধ জিরো হয়ে যাবে, কেউ বলতে পারবে না। একটা এক্সাম্পল দিই আপনাকে, এত টাকা মানি লন্ডারিং হয়েছে, আমরা বিচার করতে পারছি? আমরা রামিসার বিচার করতে পারছি 10 দিন 15 দিনের ভিতরে? আমরা টাকাটা উদ্ধার করতে পারছি? আমরা করাপশন রিলেটেড যে কেসগুলি হচ্ছে সেগুলো কনক্লুশনে যেতে পারছি? তার মানে কি, একটাকে আমরা এমফেসাইজ দিচ্ছি, আদার অফেন্সেসগুলোকে আমরা সিমিলারলি ট্রাই করতে পারছি না। তাহলে এই যে অপরাধের মাল্টি ডাইমেনশনাল আসপেক্ট, এই আসপেক্টটা বুঝতে গেলে রিসার্চ ছাড়া বোঝা যাবে না। আমি এইবারে দেখলাম, আপনি যদি দেখেন একটা জিনিস শুধু দেখেন তো, আত্মহত্যার পরিমাণ কী পরিমাণ বেড়েছে। এটার যদি একটা স্টাডি দেখেন বিগত 6 মাস, 1 বছর, 2 বছরে, আপনি দেখবেন সিগনিফিকেন্টলি সুইসাইড বেড়েছে। কেন বেড়েছে, কেন বাড়ছে এটা? এবং এটা একটা বিরাট স্টাডির ব্যাপার, কেন সুইসাইড বাড়বে। ফেসবুকে ঘোষণা দিয়ে সুইসাইড করে, অ্যাপ্রোচটা দেখেন, ফেসবুকে সুইসাইড দিয়ে ঘোষণা দিয়ে অ্যাপ্রোচ করতেছে। এবং একটা স্টাডি আছে, বলা হয়ে থাকে অনেক সময় মাদকাসক্তির কারণে অনেক বাই প্রোডাক্ট অপরাধের জন্ম হয়। আবার অনেক সময় এটাও স্টাডি আছে, কিছু লোক আছে ফেন্সিফুল, অপরাধ করলে তার প্রতি অ্যাটেনশন বাড়বে, সকলেই তার দিকে তাকাবে, সকলেই অ্যাটেনশন সিকার, এই কারণেও কিন্তু মানুষ অপরাধ করে। কিন্তু কে কোন কারণে করে এটা রিসার্চ ছাড়া সম্ভব না। এই জন্য আমি মনে করি কোনো ক্রিটিসিজমকে উই শুড নট রিজেক্ট দ্য ক্রিটিসিজম। গভর্নমেন্টের কাজ হবে অ্যাকসেপ্ট দ্য ক্রিটিসিজম অ্যান্ড ট্রাই টু সলভ ইট। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, তিনি যে বলেছেন যে আগের চাইতে এখন ভালো হয়েছে, এই স্টেটমেন্টের চাইতে ওই স্টেটমেন্টটা বেশি অ্যাকসেপ্টেবল হতো তিনি যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতেন যে আমাদের রিসার্চ সেল থেকে এই হলো স্টাডি, এই স্টাডি অনুযায়ী অতীতে এরকম ছিল এবং প্যাটার্ন অফ অপরাধ এরকম ছিল, এখন বিগত 3 মাসে প্যাটার্ন অফ অপরাধটা এরকম হয়েছে, তাহলে অ্যাকসেপ্টেবল হতো অনেক বেশি। আপনিও অ্যাকসেপ্ট করতেন, আমিও অ্যাকসেপ্ট করতাম। এই জন্য আমাদের দেশে আরেকটা দুর্বলতা আমি দেখি, একটা স্ট্যাটিস্টিক্সকে যদি কেউ নিগেট করতে চায় তাহলে আরেকটা স্ট্যাটিস্টিক্স দরকার। একটা রিসার্চকে যদি আমি ভায়োলেট করতে চাই তাহলে আরেকটা কাউন্টার রিসার্চ দরকার। তা না করে আমি যদি ফ্ল্যাটলি ডিনাই করে দেই তাহলে বিষয়টা তো জাস্টিফাইবল হবে না। এখন কেউ যদি প্রশ্ন করে, আমি যে বলছি এই কথা যে আগের চাইতে এখন ভালো, তাহলে প্রশ্ন করবে আপনি ডাটা দেন, কোন ক্ষেত্রে ভালো বলেন। আজকালকার তো মাল্টি ডাইমেনশনাল প্রশ্ন থাকবেই। এই জন্য আমার অ্যাডভাইস থাকবে, ইট ইজ মাই রিকোয়েস্ট, আমার অ্যাডভাইস করার ক্ষমতা নাই তাদেরকে, বাট আই এম রিকোয়েস্টিং, সিটিজেন হিসেবে রিকোয়েস্ট করছি, একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ সেল প্রতিষ্ঠা করুন, অপরাধ প্রিভেনশন এবং অপরাধ হয়ে যাওয়ার পরে পার্টিকুলার সিস্টেম আর ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করুন। ইনশাল্লাহ আস্তে আস্তে কান্ট্রি উইল স্ট্যান্ড অন ইটস ওন। সময় লাগবে। মনিপা, আপনার এই যে টিআইবির এই স্ট্যাটিস্টিক আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? এই বাংলাদেশ আইন শৃঙ্খলা নিয়ে গত 100 দিনের সরকারে তারা একটা করেছে। দেখেন, যে কোনো স্ট্যাটিস্টিক্সের কিছু সমস্যা থাকে। স্ট্যাটিস্টিকগুলো যেভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে করা হয়, যেমন ধরেন যেখানে মব বেশি, সন্ত্রাসী কার্যক্রম বেশি ওখানে, কিংবা অন্য দলের লোক বেশি সেখানে হয়তো বা 100 জন, 200 জন, 20 জন তাদের উপর একটা জরিপ চালায়। সেই জরিপ দিয়ে যদি সমগ্র বাংলাদেশ হিসাব করে তাহলে সেই হিসাবটা ওইভাবে মিলবে না। আমি মেথোডোলজিক্যাল সমস্যা, হ্যাঁ, যেটা এটাই হয়। আমার আপনাকে ভালো লাগে না, আপনাকে আমার মতো যার ভালো লাগে না, আমি যদি ওইখানে গিয়ে জরিপ করি তাহলে আপনি কখনোই 33 মার্কস পাবেন না। আপনার ফার্স্ট ক্লাস তো অনেক দূরের কথা। ঠিক তেমনই যারা টিআইবি নিশ্চয়ই বিএনপি করে না, কখনো করে নাই, তো তাদের রিপোর্টটা ওরকম হয়ে আসবে। যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ রিপোর্ট করে কেউ, যে আমি চোখ বন্ধ করে এই জায়গায় যাব, আমি সে জায়গা শিশির মনিরের পড়ুক আর মনির পড়ুক আর মুর্তজার পড়ুক, যেখানেই হোক না কেন, আমি চোখ বন্ধ করে গেলাম, আমি এখানে 10 জনকে হিসাব করব, তাহলে কিন্তু আমি একটা জায়গায় আসতে পারি। বাট এরকম হয় না। আমি অনেক বড় বড় জরিপ দেখেছি, যারা অন্য বিশ্ব থেকে বাংলাদেশকে শাসন করার জন্য পরোক্ষভাবে আসেন, তাদের বড় বড় এনজিওগুলোর জরিপ আমি দেখেছি কিভাবে এই জরিপটা করে। দেখা গেল যে ওই আপনার বিএনপি বস্তি, ওইখানে গিয়ে আওয়ামী লীগের জরিপ করলো, কিংবা করাইল বস্তি, ওইখানে গিয়ে বিএনপির জরিপ করলো, তো ওটা তো হবে না। সেই বস্তির জরিপটা দিয়ে আপনার সমগ্র বাংলাদেশ হিসাব করলো। এখানে শিক্ষিতদের একটা শ্রেণী আছে, কম শিক্ষিতদের একটা শ্রেণী আছে, ধনিকদের একটা শ্রেণী আছে, শোষিতদের একটা শ্রেণী আছে, শোষকদের একটা শ্রেণী আছে, আরও এরকম অনেকের শ্রেণী আছে। সেই শ্রেণীর উপর আপনার
নির্ভর করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, জরিপে আমি বলবো না যে একদম কিছুই হয় নাই, এটাও আমি বলবো না, কিছু তো হয়েছেই। 15.5 বছরের ধারাবাহিকতায়, পরবর্তী 18 মাসের ধারাবাহিকতায় বাংলাদেশ 3 মাসে একদম স্বর্গে চলে যাবে, এটা আমি বিশ্বাস করি না। বলতে পারি যে স্বর্গে যাওয়ার রাস্তাটা অনুসন্ধান করতে পারে। সেই রাস্তা অনুসন্ধান করার জন্য, রাস্তা খননের জন্য, রাস্তায় কাজ করার জন্য কিছু সময় লাগবেই। সেই সময় লাগার জন্য পথচারীকে দুঃখিত বলা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। আমি এই কথাটাই বলতে চাই এখানে, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আমরা কিছু পথ বাতলেছি, বাট আমি এটা বলতে চাই না এখানে। আমি খুব কম সময়ের মধ্যে আমি এই জায়গাটা মানে পৌঁছাতে পারবো, পৌঁছাতে চাচ্ছি। তো আমরা দেখি, যেহেতু 3 মাস আপনার কি বলে হানিমুন পিরিয়ড মাত্র গেল, আমরা দেখি 3 মাস 6 মাস আমরা দেখি। আমরা তো এত বছরই দেখেছি, আর এখানে 6 মাস 1 বছর দেখা তো ব্যাপার না। এইটুকু আমি বলতে চাই। ভাই 1 মিনিটে যদি আপনি কিছু। আমি একটা কথাই বলতে চাই, আপনি যদি কোনো ব্যাপারে ম্যাথোডোলজির প্রশ্ন তোলেন, আপনাকে আরেকটা ম্যাথোডোলজি হাজির করতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ সায়েন্টিফিক অ্যাপ্রোচ। আমার ম্যাথোডোলজিকে আপনি রিজেক্ট করতে চান, ইয়েস, ইউ হ্যাভ এভরি রাইট টু রিজেক্ট মাই ম্যাথোডোলজি, ডেফিনেটলি বাই এ কাউন্টার ম্যাথোডোলজি, নট বাই ইয়োর ওয়ার্ডস। এই লেভেলে যখন রাষ্ট্র যাবে, তখন আমরা অনেক বেশি রিজনেবল হতে পারবো, ক্রিয়েটিভ হতে পারবো, ইনোভেটিভ হতে পারবো। সিম্পল ডিনায়াল উইল নট গিভ দ্য সলিউশন, বাট ডিনায়াল উইথ রিসার্চ এবং গবেষণা আপনাকে সমস্যার সমাধান ঘটাবে। আলটিমেটলি লং রানে সমাধান হবে। আপাতত একটু সুবিধা হতে পারে, ক্রিটিসিজম হতে পারে, এই ক্রিটিসিজম হতে পারে, কিন্তু আলটিমেটলি যদি এন্ড অফ দ্য ডেতে সলিউশন হয়, দ্যাট উড বি দ্য হ্যাপি মোমেন্ট। অনেক সময় পেইন হয় না, বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা যখন পেটে থাকে পেইন হয়, বাচ্চা প্রসবের সময় পেইন হয়, এটা মানতে হয়, কিন্তু প্রসব হয়ে যাওয়ার পরে যে খুশি হয়, ওইটাই পেইনকে আর মনে রাখে না। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। আমাদের হাতে আর সময় নেই। লুবা চৌধুরী মনি এবং শিশিমণি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি সবাইকে।